আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 14, চারদিকে শোকের ছায়া। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আরও 8 জন, ট্রাম্পকে কঠিন হুঁশিয়ারি। কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় বসবে পাকিস্তান। ইসরায়েলি নাগরিক পেলেই দেশ থেকে বের করে দেওয়া হবে, বলল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি হামলায় অন্তত 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 8 জন একটি জানাজার শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। হামলায় আরও অন্তত 20 জন আহত হয়েছেন। শুক্রবার গাজার মধ্যাঞ্চলের নুসৈরাত শরণার্থী শিবিরের আল বালাতা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গাজার সিভিল ডিফেন্স সংস্থা এবং আল আউদা হাসপাতালের বরাতে এ তথ্য জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আহমদ ইয়াসিন মসজিদের বাইরে একটি জানাজার শোভাযাত্রা শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে একটি ইসরায়েলি ড্রোন সেখানে হামলা চালায়। নিহত ব্যক্তিরা এর আগে একই এলাকায় পৃথক এক হামলায় নিহত এক ফিলিস্তিনের জানাজায় অংশ নিতে জড়ো হয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি স্বীকার করেছে। তাদের দাবি, মধ্য গাজায় একটি সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তবে হামলায় নিরীহ মানুষ হতাহত হওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তারা। এদিকে হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও ইসরায়েল ধারাবাহিকভাবে তা লঙ্ঘন করে বেসামরিক মানুষকে হত্যা ও আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছে। এদিন গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া শহরে একটি স্কুলের কাছে ইসরায়েলি ড্রোন থেকে ফেলা বোমায় 52 বছর বয়সী এক নারী নিহত হন। এছাড়া মধ্য গাজার আজ জাওয়াইদা এলাকায় আরেকটি হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। নুসৈরাতের পশ্চিমে আল শাওয়ারহা এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলে হামলায় একজন নিহত হন। অন্যদিকে গাজা সিটির একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় একজন নিহত এবং কয়েকজন, যার মধ্যে শিশুও রয়েছে, আহত হয়েছেন। খান ইউনিসের দক্ষিণ পশ্চিমে ইসরায়েলি গুলিতে আহত এক নারীরও মৃত্যু হয়েছে। যদিও গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও গাজায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলা চলছে। গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা জানিয়েছে, মে মাসের পর থেকে হামলার সংখ্যা বেড়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী গত মাসে 40টির বেশি হামলা হয়েছে, যা যুদ্ধবিরতির শুরুর পর সর্বোচ্চ। এদিকে ইসরায়েলি দৈনিক হারেটজ দাবি করেছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় 274 শিশু নিহত হয়েছে, অর্থাৎ গড়ে প্রতিদিন একজন শিশুর প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ল। গাজায় সহিংসতা থামার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের রাতভর হামলায় ইরানের বিভিন্ন প্রদেশের অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানে অন্তত 8 জন নিহত এবং আরও 20 জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইরানের কয়েকটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হয়। তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেন কেরমানপুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, চলতি মাসে যুক্তরাষ্ট্রের পুনরায় শুরু করা হামলায় এখন পর্যন্ত মোট 38 জন নিহত হয়েছেন। এছাড়া 400 জনের বেশি আহত হয়েছেন। কেরমানপুরের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 3 জন নারী এবং 18 বছরের কম বয়সী একজন কিশোর রয়েছেন। আহতদের মধ্যে 22 জন নারী ও 9 জন অপ্রাপ্তবয়স্ক। বর্তমানে 47 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বৃহস্পতিবার জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক অভিযান সম্পন্ন করেছে। টানা 6ষ্ঠ রাতের মতো পরিচালিত এ অভিযানে ইরানের সামরিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সেন্টকম। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সংঘাত নিরসনের লক্ষ্যে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করেছিল। ওই সমঝোতার উদ্দেশ্য ছিল যুদ্ধের অবসান ঘটিয়ে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করা।
তবে সাম্প্রতিক সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে। জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগের বিনিময়ে কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করছে পাকিস্তান। তবে আলোচনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা অব্যাহত থাকায় বিষয়টি জটিল হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর আশঙ্কা। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট 5টি সূত্রে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সাল থেকে সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়া ভিত্তিক সীমিত প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে পাকিস্তান ও কুয়েতের মধ্যে। এবার সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের বিদ্যমান প্রতিরক্ষা চুক্তির আদলে আরও বিস্তৃত নিরাপত্তা সহযোগিতা চায় কুয়েত। দেশটির প্রস্তাবের মধ্যে পাকিস্তানি সেনা মোতায়েন, যুদ্ধ বিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সহায়তার বিষয়েও রয়েছে। তবে পাকিস্তান এত বড় পরিসরে সামরিক প্রতিশ্রুতি দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। আলোচনার সঙ্গে যুক্ত এক পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, কুয়েতের চাওয়ার তালিকায় প্রায় সব ধরনের সামরিক সহযোগিতা রয়েছে। তবে এই মুহূর্তে যুদ্ধ পরিচালনার জন্য সেনা মোতায়েনের বিষয়টি ইসলামাবাদের বিবেচনায় নেই। মধ্যপ্রাচ্যের একটি সূত্র নিশ্চিত করেছে, প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে সেটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা চুক্তিতে রূপ নেবে কিনা তা এখনও নিশ্চিত নয়। রয়টার্স বলছে, সাম্প্রতিক সময়ে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ছাতার বিকল্প খুঁজতে শুরু করেছে। নিজস্ব যুদ্ধ বিমান উৎপাদন সক্ষমতা এবং বড় সেনাবাহিনীর কারণে পাকিস্তানকে সম্ভাব্য নিরাপত্তা অংশীদার হিসেবে বিবেচনা করছে তারা। অন্যদিকে সম্ভাব্য এই চুক্তির অংশ হিসাবে কুয়েতের কাছ থেকে জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগের সহযোগিতা চায় পাকিস্তান। এ লক্ষ্যে পাকিস্তানে একটি বন্ডেড জ্বালানি সংরক্ষণাগার স্থাপনের সম্ভাবনাও বিবেচনা করছে কুয়েত। এটি দুই দেশের বিদ্যমান সরকার টু সরকার ডিজেল সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ হতে পারে বলে জানিয়েছে সূত্রগুলো। এদিকে গত বছর সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং বর্তমান যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতের সঙ্গে নতুন সমঝোতা পাকিস্তানের আঞ্চলিক কৌশলগত অবস্থানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে তাদের মতে অতিরিক্ত সামরিক প্রতিশ্রুতি ইসলামাবাদের জন্য ভবিষ্যতে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে। মালয়েশিয়ায় অবস্থান করা কোনো ইসরায়েলি নাগরিকের খোঁজ পাওয়া গেলেই তাদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে সাফ জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, যদি আমরা কোনো ইসরায়েলির সন্ধান পাই তবে তাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করব, কারণ আমরা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিই না। দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের একটি বেসরকারি আবাসিক ও প্রযুক্তিভিত্তিক কমিউনিটিতে ইসরায়েলিদের সম্পৃক্ততার অভিযোগে তদন্ত চলার মধ্যে এ মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নেটওয়ার্ক স্কুল নামে ডিজিটাল নোমাডদের একটি কমিউনিটির বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ও কয়েনবেসের সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা বালাজি শ্রীনিবাসনের প্রতিষ্ঠিত এই প্রজেক্টটি জোহর রাজ্যের $100 বিলিয়ন ফরেস্ট সিটি প্রকল্পে অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠেছে, দ্বৈত নাগরিকত্ব থাকা কিছু ইসরায়েলি অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করে এই প্রকল্পে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করে বলেছেন, যদি তদন্তে এই দাবির সত্যতা প্রমাণিত হয় তবে তাদের অবিলম্বে বহিষ্কার করা হবে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সাধারণত বিশেষ অনুমতি ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে দ্বৈত নাগরিকত্বের ভ্রমণের ক্ষেত্রে মালয়েশিয়ায় সুনির্দিষ্ট কোনো আইনি নিষেধাজ্ঞা নেই। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, মালয়েশিয়ার কর্তৃপক্ষ ইতিমধ্যে এই প্রকল্পের সঙ্গে যুক্ত